বায়োলজি ক্লাস। তো আমার কাছে তো এটা ভীষণই স্পেশাল, আই হোপ তোদের কাছেও। তো প্রথমেই স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আজ তো আমাদের ফার্স্ট ক্লাসে কয়েকটা কথা দিয়ে আমি স্টার্ট করতে চাই। দেখ, অলরেডি আমি তোদেরকে যখন আমাদের লাইভ অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আমি বলে দিয়েছিলাম 11-12 এর জন্য যে এখন আমরা কিভাবে পড়বো, কারণ আমাদের সামনে সেমিস্টার এক্সাম। শুধু আমাদের থিওরি পড়লে তো হবে না বায়োলজিতে, তো থিওরি পড়ে শুধু আমাদের এখন অতটা ফ্রুটফুল হবে না, কিন্তু থিওরিটাও পড়া জরুরি। শুধু যে এমসিকিউ বলে এমসিকিউ পড়ে চলে যাবি কোনো এবিটিএ থেকে ধর বা কোয়েশ্চেন ব্যাংক বা যে কোনো বই থেকে শুধু এমসিকিউ জাস্ট এইটার অ্যান্সার এটা মুখস্থ করে চলে যাই বা এইটুকু একটা সাজেশন পড়ে চলে যাই, ওভাবে হবে না। তো আমাদের সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে ডেফিনেটলি। হ্যাঁ, এখানে হয়তো বড় কোয়েশ্চেন নেই যে এই কোয়েশ্চেনটা পড়ে যায় এটা আসতে পারে, সেরকমটা নয়। এমসিকিউতে কখনো এরম ভাবেও বলা যায় না কি যে হ্যাঁ এই এমসিকিউটাই আসবে, কিন্তু আমাদের ক্লাস 10-এর ছেলেমেয়েগুলো জানে যে আমরা এমসিকিউ এমন জায়গা থেকেই করাই বা এমন ভাবেই করাই যে সেই পোর্শনটা থেকে এমসিকিউ আসতে পারে। কিছু কিছু জায়গা আছে এমসিকিউতে আমরা ভাবি যে হ্যাঁ শুধু ইম্পর্টেন্ট গুলোই তুলে দেবে, এরকমটা কোনো মানে নেই যে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটাই শুধু তুলে দিয়ে দিল। এরকমও কিছু টপিক থেকে তুলে দেয় যেটা মানুষ স্কিপ করে দিয়ে চলে যায়। তো আমরা সেগুলো করব না, সেই বোকামিটা আমরা ডেফিনেটলি করব না। আমি জানি যে তোরা এটার সাথে মানে আমার সাথে এটা তো তোরা সহমত। তো আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা থিওরিও পড়বো, আমরা তার সাথে কোয়েশ্চেনও প্র্যাকটিস করব। তো আমাদের থাকবে কোয়েশ্চেন থাকবে, সেইটার রেসপেক্টে যে থিওরিগুলো আছে, যে কনসেপ্ট ক্লিয়ারেন্স গুলো আমাদের দরকার, যতটুকু দরকার ততটুকুই আমরা করব। এর মানে এটা নয় যে শুধু কোয়েশ্চেন এলো, এমসিকিউ এর অপশন গুলো দেখলাম, টিক দিয়ে দিলাম, এটা কাকে বলে ওটা কাকে বলে দিলাম, এরকমটা নয়। আজকের ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস হতে চলেছে, খুবই কম টপিকের উপর আমি বলতে চলেছি, কিন্তু যে যে টপিকগুলোর উপরে বলতে চলেছি আপাতভাবে মনে হলেও যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট নয়, এই টপিকগুলো থেকে আসতে পারে না, সেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছে, আর প্রিভিয়াস ইয়ারে এসছে যখন এই ইয়ারেও আসতে পারে। তো এমসিকিউ এর ওরকম পার্টিকুলার তার হয় না। হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু পোর্শন আছে যেগুলো থেকে হ্যাঁ এখান দিয়ে আসবেই, এখান দিয়ে এরকম কোয়েশ্চেন দেবেই, সেই কোয়েশ্চেনও আমরা যেরকম করব সেরকমই শুধুমাত্র সাজেস্টিভ আমরা করব না, তোদেরকে অলরেডি বললাম। তো আজকে যেটা আমরা দেখব খুবই কম টপিক, কোন চ্যাপ্টার আমি পড়াতে চলেছি সেটা আসছি, তো খুবই কম টপিকের উপর দেখব, কিন্তু সেখানে যে যে কোয়েশ্চেন থেকে আমাদের সেই টপিকগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট বা সেই টপিকগুলো না পড়লে এই চ্যাপ্টারটা পড়ার কোনো মানে হয় না, তো সেই জায়গাগুলো আমরা প্রথমে দেখব, ঠিক আছে? আর এটা আমিও তো তোদের একটা প্রপার প্ল্যানিং বলে দিলাম যে আমরা এভাবেই এগোবো, সেমিস্টার সামনে বলে মানে এর পরের ক্লাসগুলো কিন্তু এইভাবেই হতে চলেছে। শুধু থিওরি থাকলো, থিওরি বুঝিয়ে দিলাম, পরে একটা সাজেশন দিলাম, ওরকমটা নয়। আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে করে করবো, আর তার রেসপেক্টে মানে যে অ্যান্সারগুলো হবে, আর শুধু সেই অ্যান্সার না, আরো বাকি যে অপশনসগুলো আছে সেগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে নেব। আর একটা কথাও বলে রাখি, বলছি যখন বলেই দিই, আজকে ফার্স্ট ক্লাস একটুখানি বলে ফেলছি আমি। তো আমাদের দেখ, আমি এরকম ভাবে রাখিনি যে পেজের একটা পাতা থেকে বা মিডল পাতা থেকে একটা কোয়েশ্চেন, সেটার রেসপেক্টে তোকে এখন দুম করে আমি যে চ্যাপ্টারই পড়াই না কেন হঠাৎ করে মিডল পেজ থেকে একটা কোয়েশ্চেন তুলে নিলাম, তুলে নিয়ে বললাম যে বলতো এটার অ্যান্সার কি হবে। তুই ওই চ্যাপ্টারটার কিছুই প্রথমে জানলে, হতে পারে যে তোদের সবার ওটা পড়া হয়ে গেছে, ওই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমাদের সিলেবাস এতটাই হিউজ, যথেষ্ট বেশি, ঠিক আছে? এমন তো নয় যে একটা চ্যাপ্টার দিল সেখান থেকে চলো এমসিকিউ 40-50টা করে নিলাম ও হয়ে যাবে, সেরকমটা তো নয়। আমাদের অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু কনসেপ্ট রাখতে হবে। এমসিকিউ করাটা আমার মনে হয় বড় কোয়েশ্চেনের থেকেও একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা ভালোভাবে সেটা না পড়ি বা যতটা দরকার সেটা না পড়ি। এক্সেসিভ পড়লাম, যে জায়গাগুলো প্রয়োজনই নেই সেই জায়গাগুলো পড়ে নিলাম, তারপরে দেখলাম যে আমি তো এটা পড়ে এসেছি, এটা এই জায়গাটা থেকে তো কিছু আসেনি, তো ওরকমটা মানে হয় না। তো আমি ওই জন্য মিডিল পেজ থেকে বা লাস্ট পেজ থেকে একটা তুলে বা কয়েকটা টপিক ছেড়ে এরকম ভাবে দিইনি, প্রথম থেকেই দিয়েছি। যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেই চ্যাপ্টারের প্রথম থেকেই দিয়েছি, যেটুকু দরকার সেটুকুই আমরা পড়বো, সেটুকুই বুঝবো, আর এরপরে এইভাবেই আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। সেখানেও কিন্তু পরপর টপিকগুলো আসতে থাকবে, সেখানে আমরা আরো বেশি বেশি টপিকগুলো সলভ করবো, মানে সেটা রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করবো, থিওরিও পড়বো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে চ্যাপ্টারটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে সেল বা কোষ, ঠিক আছে? কোষের যে পোর্শনটা আমাদের রয়েছে সেই পোর্শনটা থেকে আজকে আমরা স্টার্ট করব। তো দেখ, কোষের ব্যাপারে যদি কিছু বলি, এখন কোষ কি, কাকে বলে, কোথা থেকে এসে, ইউনিট অফ লাইফ আমরা বলে থাকি সেলকে, এগুলো আমরা বেসিক্যালি জানি। তো কোষ শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি, যেরকম দেখ আমাদের চারপাশে আমরা
পাথর দেখতে পাই, সেরকম আমরাও রয়েছি, ঠিক আছে, আমরা প্রাণী, ওটা জড় বস্তু, ঠিক আছে, আমরা সজীব বস্তু, তো দেখতে পাই। তো এই পাথরের মধ্যেও তো অ্যাটমস, মলিকিউলস এগুলো আছে, আমাদের শরীরেও আছে কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, তো এগুলো সব রয়েছে। তাহলে আমরা সজীব, ওরা নির্জীব, তো এটা কেন? কারণ আমাদের মধ্যে বিপাক ক্রিয়াটা হয়। আমরা এর আগে ক্লাস 10-এ পড়ে এসেছি যে ধর মোটামুটি 3.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগোর আগে, মানে বিলিয়ন ইয়ার্স অ্যাগো এটা যদি আমরা বলি, তো তখন ওই সময় হট ডাইলুট সুপের কথা বলেছি, সেখানে কোয়াজারভেট বলেছি, প্রোটোসেল বলেছি। তো এই যে জৈব অজৈব বস্তুর ব্যাপারটা, জৈব অজৈব বস্তু বলতে কি বুঝি, যেরকম একটা সিম্পল যদি এক্সাম্পল দিই, অজৈব বস্তু, ধর তুই কেক বানাবি, কেক বানাতে গিয়ে তোকে আমি সামনে ময়দা, চিনি, আটা, বেকিং পাউডার এইসব সব দিয়ে বললাম যে নাও কেকটা খাও, তুই খেতে পারবি? ডেফিনেটলি আমরা কেউ কেকটা খেতে পারবো না। তো সেটা মেকিং করতে হবে, মানে তৈরি করতে হবে, দিতে হবে, ওভেনে দিতে হবে, তারপরে তো, তো এইটা হচ্ছে অজৈব। আর জৈবটা হচ্ছে এই যে কেকটা বানিয়ে এসে চলে আসলো, তার মানে এলিমেন্টস গুলো থাকে, সেগুলো মিলে যে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা জৈব বস্তু। তো এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তো অতগুলো বছর আগে তখনও যে উদ্ভব হয়েছিল এই প্রোটোসেলের কথা বল বা কিছু, সেটা কিন্তু এখনো আমাদের বডিতে ওইটাই কিন্তু আমাদের ডিএনএ কে কপি করে যাচ্ছে, প্রোটিন তৈরি করে যাচ্ছে। তো সেল হচ্ছে বেসিক্যালি ক্ষুদ্র একটা প্রাণ বলতে পারিস, মানে যেটা একটা ক্ষুদ্র প্রাণ, যেটার মধ্যে আমরা বলতে পারি যে ইউনিট অফ লাইফ, জীবনের একক বলতে পারি। সেল ছাড়া কিন্তু আমরা জীবিত নই, বা লিভিং ওয়ার্ল্ডের কোনো মানেই হয় না। এই যে এই লিভিং ওয়ার্ল্ড আমরা দেখি, তো লিভিং ওয়ার্ল্ড হচ্ছে মিনিংলেস উইদাউট সেল। সোজা কথা, পাতি কথায় বলতে গেলে, ঠিক আছে, অত এক্সপ্লেনেশন অত কিছু যাচ্ছি না, কারণ আমাদের মেন মোটিভ হচ্ছে ওটা, যে যতটুকু দরকার ততটুকুই জানবো, কনসেপ্ট ক্লিয়ার করব, আর তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো। আচ্ছা, তো এখানে দেখ সেলের একটা ডেফিনেশন বলেছে, অর্ধবেদ্য বা প্রভেদক বেদ্য আবরণী দ্বারা বেষ্টিত প্রোটোপ্লাজম, দ্বারা কালিটা চেঞ্জ করে নি, প্রোটোপ্লাজম স্বপ্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক, যেটা অন্যান্য সজীব মাধ্যমে ব্যতি রেখে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম হয়, ঠিক আছে। তো এই যে জনন আমরা পড়েছি, রিপ্রোডাকশন পড়েছি, হ্যাঁ, ক্লাস 10-এ যখন রিপ্রোডাকশন পড়ে এসেছি, জনন বলতে আমরা বুঝি যে জীব যখন নিজ সত্তা বিশিষ্ট মানে জনিত্রী থেকে যখন তোর অপত্য সৃষ্টি হয়, অফস্প্রিং তৈরি হয়, তো সেই ক্ষেত্রেও সে নিজের মতনই তৈরি করবে, মানে একটা মানুষের থেকে মানুষ আসলো। তো এই যে তৈরি হচ্ছে, এই যে এই জন্যই বলেছে যে জৈবনিক গঠনমূলক, জৈবনিক ক্রিয়ামূলক একক, যা অন্য সজীব মাধ্যমে ব্যতি রেখে নিজের প্রতিরূপ সৃষ্টি করে, নিজের প্রতিরূপ সৃষ্টি করে। তাহলে সেখানেও সেল রয়েছে। আমরা গ্যামেট পড়েছি, জননে অংশগ্রহণকারী বিশেষ ধরনের কোষ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আর দুটো জিনিস, যেটা অর্ধবেদ্য বা প্রভেদক বেদ্য, এরা হচ্ছে সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল, মানে এরা ডিসাইড করে বেসিক্যালি যে কোনটা ভিতরে আসবে, সেলের মধ্যে কোনটা আসতে পারে, কোনটা আসতে পারে না, সবাইকে আমি অ্যালাউ করব না। ক্লিয়ার? প্রোটোপ্লাজম কি, আসছি এগুলোতে পরে আসছি। প্রোটোপ্লাজম কি, কিছুই না, বেসিক্যালি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলে। এবার সাইটোপ্লাজম নিউক্লিয়াস কি, আসছি। আচ্ছা, এটা হয়ে গেল হচ্ছে আমার সেলের ডেফিনেশন, সেলের ব্যাপারে আমরা কিছু পড়লাম, জানলাম। এবার এই সেলটা আমি তুই এখন সবই জানি, সবই আমরা জেনে গেছি, বুঝে গেছি, কিন্তু প্রথমেই তো আর এটা বোঝা যায়নি। তো এই কোষ আবিষ্কারের ক্ষেত্রে অনেক সায়েন্টিস্টদের অবদান রয়েছে। তো তার মধ্যে ফার্স্ট আমরা যার কথা বলবো সেটা হচ্ছে জেসনার। এটা হচ্ছে প্রোটিস্টটা উনি পর্যবেক্ষণ করে। প্রোটিস্টটা কি, বেসিক্যালি দে আর ইউনিসেলুলার অ্যান্ড ইউক্যারিওটিক, আর ওরা হচ্ছে ক্ষুদ্র। তো এটা একটা মানে শ্রেণীর মধ্যে পড়ে। তো সেটা জেসনার ফার্স্ট দেখেছিলেন। তারপরে এফ অ্যান্ড জেড জনসন, একই ফ্যামিলির সদস্য, এরা কোনো সায়েন্টিস্ট ছিলেন না, মানে কোষ আবিষ্কার শুধুমাত্র সায়েন্টিস্টদের কথা বলেছে এরকমটা নয়। তো ওনারা দেখছিলেন কি যে চশমা বিক্রেতা ছিলেন, তো একটা নলের মধ্যে দু সাইডে দুটো এরকম লেন্স লাগিয়ে, তো লেন্সের ওই সাইডে দেখে মনে হচ্ছিল যে কোনো একটা জিনিসকে সামনে থেকে, মানে লেন্সে দিয়ে দেখলে সামনে জিনিসটা বড় দেখাচ্ছে, ঠিক আছে।
তো তখনই ওনারা কি করেন যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং ক্ষুদ্র ও অন্যান্য পদার্থগুলোকে পর্যবেক্ষণ করেন। গ্যালিলিও উনি কি করেছিলেন, শুধুমাত্র যে এরা যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যে গঠন করেছে সেটার মডিফিকেশন করেছেন বা শুধু দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন এরকম নয়, উনি কিন্তু পতঙ্গের যে যৌগিক চোখের গঠন আছে, মানে একদম বাইরে থেকে তো আমাদের দেখে মনে হয় কালো এরকম চোখ বা যেটাই যে কোনো পতঙ্গের দেখ, ঠিক আছে, তো সেইটা স্ট্রাকচারটা কিরকম সেটা উনি দেখতে পেয়েছিলেন। দেন হচ্ছে আসছি রবার্ট হুকের কথা। আর রবার্ট হুকের কথা তো জানিসই যে এটা 1665-এ উনি কিন্তু নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে মৃত কর্ক মানে নিশ্চয়ই দেখেছিস, অনেক সময় অনেক আগেকার টাইমে এরকম বটলগুলোতে থাকতো, তখন তো আর এরকম প্লাস্টিকের বটল এরকম ছিল না, তো এরকম কর্ক মতো করা থাকতো, আটকানোর মতো ছিপি টাইপের, ঠিক আছে, এখনো অনেক জায়গায় দেখা যায়, যে সময় আমরা ওয়াইন বোতলেও দেখতে পাই। তো সেইটার একটা পাতলা স্লাইড কেটে সেটাতে উনি দেখেছিলেন, স্লাইডের মধ্যে সেটা দিয়ে অণুবীক্ষণ যন্ত্রতে দেখেছে, মাইক্রোস্কোপে দেখেন। তো এটা কিন্তু মৃত কোষ, ঠিক আছে, উনি কিন্তু প্রথম যে কোষ আবিষ্কার যে উনি করেন, আর তার ভিতরে উনি কি দেখতে পান আমরা সবাই জানি যে এরকম কিছু মৌচাকের স্ট্রাকচারের মতো এরকম উনি দেখতে পান, এরকম কিছু স্ট্রাকচার দেখতে পান, এটা কিন্তু মৃত কোষের উপরে ছিল। নেক্সট হচ্ছে মার্সেলো ম্যালপিচি, ইনি নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে পানি কলার প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করেন। অনেক সময় উনি এটা জানা যায় যে উনি দেখেছিলেন ব্যাঙের ফুসফুস চিরে যে রক্ত যে জালিকাগুলো থাকে সেখানে কিন্তু টিস্যুজের বা কলা যে আমাদের আছে সেইটার ওই কলা গঠন বা টিস্যুজের কিন্তু উনি ওই থলির মতো যে স্ট্রাকচারগুলো সেগুলো উনি দেখতে পেরেছিলেন। লিভেনবর্গ উনি সরল অণুবীক্ষণ যন্ত্রে জীবাণু পর্যবেক্ষণ করেন, ঠিক আছে। আর রবার্ট ব্রাউনের কথা আমরা পড়েছি, নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেছেন। ওয়াগনার হচ্ছে নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস, আমরা এরপরে পড়বো যে নিউক্লিয়াসের মধ্যে আরো কি কি রয়েছে। তো নিউক্লিওলাস আবিষ্কার করেন। দুজরদিন হচ্ছে কোষের মধ্যে জেলির মতো বস্তু যেটা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে, তার নাম হচ্ছে উনি দেন সার্কোড, ঠিক আছে। পারকিনজি হচ্ছে কোষের জেলির মতো বস্তুর নাম দেন হচ্ছে প্রোটোপ্লাজম, এটাকে আমরা পড়বো প্রোটোপ্লাজম কি। আর স্লেইডেন সোয়ান হচ্ছে কোষতত্ত্ব দেন, কোষবাদ। আর এম নল আর রুস্কা হচ্ছে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রে আবিষ্কার করেন। এগুলো আমরা একটুখানি বেসিক জেনে রাখবো, কিছু কিছু সময় এখান থেকে কোয়েশ্চেন দেয়, কিছু কিছু সময় দেয় না, কিছু কিছু জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন, রবার্ট হুক, এগুলোর মধ্যে গুলাবিনা, পারকিনজি, স্লেইডেন আর নল আর রুস্কা, এগুলো একটুখানি ভালো করে আমরা দেখে রাখবো। আচ্ছা, এই হয়ে গেল কোষের আবিষ্কার গেল। এরপর হচ্ছে যে জিনিসটা আসছি, আমরা তো বলেছি যে কোয়েশ্চেন সলভ করব, আছে ডেফিনেটলি, শুধু ভাবিস না যে আমি বলে দিলাম কোয়েশ্চেন সলভ করব, কোয়েশ্চেন কিছুই নেই, একটা করি, দুটো করি, তিন চারটে, যেটাই করি না কেন সেটা রিলেটেড যা যা থিওরি আছে আমরা করব। তো এই তো কোষের ব্যাপারে কিছু পড়লাম, কোষ আবিষ্কারের ব্যাপারে পড়লাম, কিন্তু আমার মনে হয় অ্যাট ফার্স্ট ইউ নিড দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ সেল, বেসিক স্ট্রাকচার অফ সেল, ঠিক আছে। তো বেসিক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমাদের প্রথমে স্টাডি করা উচিত। তাই জন্য আমি ভেবেছি এইটা আমাদের ক্লাসে হতে থাকবে, মানে এটা আজকে দেখছি শুধু এটা আজকে নতুন মানে নতুন ক্লাস বলে আজকেই যেটা হচ্ছে এরকমটা নয়, এরকম ভাবে চলতে থাকবে। আমি যে কটা টপিক পারবো, যে কটা টপিকে পসিবল হবে যে ট্রিক্সের মাধ্যমে মনে রাখা, যে হ্যাঁ কিছু জিনিস মাথায় ঢুকিয়ে রাখি, তাহলে ওই শুধু থিওরি পড়া, শুধুই থিওরি আমি পড়ে যাচ্ছি, পড়ে পড়ে ওখানে আমার বোরিং লেগে যাচ্ছে, সেটা যাতে না হয়, আর যাতে খুব ইজি ভাবে মাথায় রাখতে পারি, ঠিক আছে। তো দেখ, প্রথমে আমি হচ্ছে প্রোটোপ্লাজমের কথা বললাম। প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম কি এখনো অবধি জানি না, শুধু বললাম যে প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম আর আমাদের নিউক্লিয়াস, এই দুটো মিলে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম হয়। তো প্রোটোপ্লাজমকে বেসিক্যালি আমি যদি একটা ধর শহরের এই যে মূল এলাকা অথবা মূল আয়তন আমি ধরেছি, মানে ধর একটা সিটি রয়েছে, সেটা সেই সিটিটার মূল আয়তন, ঠিক আছে, সেটা কতটা, সেইটা আমি যদি প্রোটোপ্লাজমকে ধরি, তাহলে এখানে জীবন্ত জলের মতো তরলও আছে আর দুটো মেন এলাকাও আছে।
তাহলে প্রোটোপ্লাজম ব্যাপারটা হচ্ছে সেলের এমন একটা জিনিস যেই জিনিসটাকে আমরা ওর বাউন্ডারি টাইপ অফ ধরতে পারি, বাউন্ডারি ঠিক না, বাউন্ডারি এখন বলবো না কারণ বাউন্ডারি দিয়ে আর একটাও ট্রিক্স রয়েছে। তো আয়তনটা মোট কথা আমরা ধরতে পারি যেটা কিনা সাইটোপ্লাজম মানে জেলির মতো অংশ, প্রোটোপ্লাজমটাকে আমরা জেলির মতো অংশ বলি, সাইটোপ্লাজম বলি হচ্ছে উইদাউট নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমটাকে বলি হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ঠিক আছে, তো এদের মধ্যে মেন দুটো এলাকা আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এটা শহরে সাধারণ রাস্তা ঘটিত কাজের এলাকা আমি এখানে বলেছি, যে এখানে বিভিন্ন যে এরপরে আমরা পড়বো সেল অর্গানেলস গুলোর কথা, যে বিভিন্ন যে কোষ অঙ্গাণুগুলো আছে সেই কোষ অঙ্গাণুগুলো কিন্তু এখানে থাকে, তাদের বিভিন্ন ধরনের কাজ কারবার হয়। আর নিউক্লিয়াস যেটাকে আমরা কি বলি, ব্রেন অফ সেল বলে থাকি আমরা। তো নিউক্লিয়াস হচ্ছে শহরের প্রধান কার্যালয়, প্রধান কার্যালয়ের কথা বলেছে, এটা কোষের আমরা বলে থাকি পরিচালক কেন্দ্র বা ব্রেন অফ সেল বলে থাকি। এটা যদি আমি এরকম কম্পেয়ার করি যে শহরের একটা মেয়রের মতো, এবার সে যা ডিরেকশন তোকে দেবে, কারণ এর মধ্যেই কিন্তু আমাদের এই যে জেনেটিক মেটেরিয়ালের, হ্যাঁ আমরা জেনেটিক্স কিছুটা পড়ে এসেছি, আবারও পড়বো, আমাদের ক্লাস 12-এ আছে। তো জেনেটিক মেটেরিয়ালের যে জিনিসগুলো রয়েছে, এই যে জিন বল, ডিএনএ বল, ক্রোমোজোম বল, ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরেই তো থাকে। তো এখানে এই যে এইগুলো মানে থাকার জন্য জেনেটিক মেটেরিয়াল গুলো একটা জেনারেশন থেকে যে আর একটা জেনারেশনে যে ট্রান্সফার হচ্ছে, এই পুরো ব্যাপারটা এখানে হয়। তো এই জন্য একে পরিচালক কেন্দ্র আমরা বলে থাকবো। তো এটা মানে টাইপ অফ হচ্ছে লিড করছে। তো আমরা যদি শহরের একজন মেয়র ধরি, তো সেই মেয়র হচ্ছে অর্ডার দেবে যে কিভাবে কোথায় হবে, কি করে হবে, ঠিক আছে, কিভাবে শহরের পুরো শহরটা চালনা করা যাকে বলে সেটা কিভাবে চলবে। এর ভিতরে থাকা যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ গুলোকে আমরা কি বলছি, শহরের সার্ভেন্ট ফিল্ড, যার মধ্যে নিয়ম কানুন গুলো লেখা থাকে। এই ডিএনএ যে কিনা এটিজিসি কোড করে আমরা জানি। তো এই যে ডিএনএ এর মধ্যে একটা পার্টিকুলার পোর্শন যেটা জিন থাকে, যেটা জিন একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে নিয়ে যায়, তো এইখানে বলতে পারিস খুব সিক্রেট কোডগুলো থাকে, মানে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে খুব সিক্রেট একটা জায়গা। তো এই জন্যই বলছে যে এখানে সার্ভেন্ট ফিল্ড, এর মধ্যে হচ্ছে সব নিয়ম কানুন গুলো লেখা থাকে যে কিভাবে কি হবে কি না হবে। নেক্সট আমরা যদি যাই, সেটা হচ্ছে নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েড হচ্ছে আদি কোষে থাকে। এবার এই আদি কোষ ব্যাপারটা কি, আমরা সবাই জানি যে ইউক্যারিওটিক আছে আমাদের সেল, আর হচ্ছে প্রোক্যারিওটস আছে, প্রোক্যারিওটস ইউক্যারিওটস। তো আদি কোষ বলতে প্রো মানে আদি, তো আদি বলতে তার মানে কি বোঝায়, আদি বলতে আমরা এটা বলতে পারি যে এরকম কিছু যেটা খুব মডিফাইড নয়, কিন্তু সেটা নেই এরকমটাও নয়, তো সেটাকে আমরা আদি কোষ বলছি, সেটাকে আমরা বলছি হলো প্রোক্যারিওটিক সেল। তো এই নিউক্লিয়ারটা এখানে থাকে, ধর কোনো এই জন্য আমি বলে লিখেছি যে ধর কোনো গরিব গ্রামে এরকম যদি পাকা, এটা বাড়ি হবে, পাকা বাড়ি ধর না থাকে, তো কি হবে, সেখানে পঞ্চায়েত বসবে, ঠিক আছে। তো নিউক্লিয়ার হচ্ছে এরকমই একটা ব্যাপার। তারপরে চলে আসবো হচ্ছে প্রোটোপ্লাজম, কে আমরা যদি জেলির মতো বস্তু বলি, জেলির মতো বস্তু, হ্যাঁ, এটি কোষে জলের মতো ছড়িয়ে থাকে তরল বস্তু। এর কাজ হচ্ছে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জিনিস আনা নেওয়া করা। তো এই প্রোটোপ্লাজমকে আমরা আর কি বলতে পারি, এর মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, আর এটা অর্ধ তরল প্রোটোপ্লাজম, মানে প্রোটোপ্লাজমটা অর্ধ তরল হয়, ঠিক আছে, পুরো এটা ওই স্লাইমি একটা স্ট্রাকচারে হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে গলগি বডি। এবার এর মধ্যে তো অনেক সেল অর্গানেলস থাকে, অনেক রকমের, তার মধ্যে একটা হচ্ছে গলগি বডি। গলগি বডিকে আমরা কি বলতে পারি, কুরিয়ার অফিস বলতে পারি। কুরিয়ার অফিস কেন বলি, কারণ এখানে বাইরে থেকে তৈরি জিনিসগুলো প্যাকেজিং বক্সিং করে শহরের বিভিন্ন জায়গায় বিলিয়ে দেওয়া হয়। এটা এই যে কাজটা হয়, এটা হচ্ছে কুরিয়ার অফিস করে, প্যাকেজিং করবে, সেই প্যাকেজিং থেকে কি প্যাকেজিং হচ্ছে, বক্সিং হচ্ছে, এগুলো হয়ে শহরে বিভিন্ন জায়গায় এরা চলে যাচ্ছে। তো সেই কারণে মানে গলগি বডির আশেপাশে কিন্তু কোনো সেরকম কোনো অঙ্গ থাকে না, এরা কিন্তু বেসিক্যালি এরমই কাজ করে যে যেটা হচ্ছে বা তৈরি হচ্ছে। এরপরেও আমরা আরো অনেক কিছু পড়বো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাইবোজোম আছে, ঠিক আছে। তো সেগুলো একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাচ্ছে। নেক্সট আমরা যেটা যাই মানে যাব নেক্সট কি বলবো পয়েন্টে, হ্যাঁ, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে আবর্জনা পরিষ্কারক। কেন বলেছি এটাকে সুইসাইডিয়াল ব্যাগও বলা হয়ে থাকে, কারণ এরা কোষের ভিতরে যে মানে যে পরিষ্কার কর্মী বা বজ্র পদার্থ আছে, ক্ষতিকর বস্তু, এগুলো সরাতে সাহায্য করে। কোনো একটা জিনিস যেটা কোষের জন্য ভালো নয়, সেটাকে কিন্তু এরা ধ্বংস করে দেয়। ব্যাকটেরিয়াও এরা কিন্তু ধ্বংস করতে পারে।
এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। তো মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে কি হয়, কোষের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, আমাদের তো এনার্জি দরকার, তো সেই এনার্জিটা আমরা কোথায় পাবো? মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদনের মাধ্যমে কোষকে এরা শক্তি কিন্তু প্রদান করে। তারপরেরটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কথা একটু আগেই আমি বলছিলাম, যে গলগি বডিজ পড়ছে রাইবোজোম। তো এই কুরিয়ার অফিসে নিশ্চয়ই কর্মী লাগবে, শুধু তো আর এমনি এমনি কেউ কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তো কুরিয়ার অফিসে ধরে এটাকে আমরা বলে থাকি কোষের কর্মী, কারণ প্রোটিন সংশ্লেষে এরা দিনরাত কাজ করে চলছে, আর কোষের প্রয়োজনীয় প্রোটিনও কিন্তু এরা তৈরিতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমি একটু আগেই বললাম আদি কোষের কথা, মানে প্রোক্যারিওটস, ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটস, ইউক্যারিওটস এর মধ্যে এই যে যেগুলো দেখলি বেশিরভাগ জিনিস আমাদের প্রোক্যারিওটস, ইউক্যারিওটস মিলিয়ে রয়েছে। তো আমার প্রথমে মনে হলো যে প্রোক্যারিওটসটা আমরা একটুখানি পড়ে ফেলি, প্রোক্যারিওটস এর ব্যাপারটা একটু দেখে ফেলি। এটা তো একটা ওভারঅল আমি বলে দিলাম। তো তারপরে এরপরে আমরা আসবো হচ্ছে ইউক্যারিওটসে। তো প্রোক্যারিওটসে এক সেকেন্ড দাঁড়া। দেখ, কোষের প্রকারভেদের মধ্যে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এইটা আমি আজকে একটুখানি রেখেছি, যেটা আমরা নেক্সট ডেতে করব। তো প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। মেনলি আজকে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক করব। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকে দেখ, এরপরে একটা কোয়েশ্চেন আমি দেখলাম, যেটা তোদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা আমি বললাম যে কি পিওয়াই কিউতে এসছে অলরেডি। তো যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক উভয় কোষেই দেখতে পাওয়া যায়, সেটা হলো, এর অ্যান্সারটা তোরা নিজেরাই দিতে পারবি। হ্যাঁ, আমরা এখানে কিছু কনসেপ্ট পড়ে নেব, তারপরে সেটার উপরে বেস করে এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমার এটা জানার দরকার নেই কি যে কোনগুলো প্রোক্যারিওটসে পাওয়া যায়, কোনগুলো ইউক্যারিওটসে পাওয়া যায়, শুধু সেটুকু মুখস্থ করে যাই, জাস্ট মুখস্থ করে যাবো, এখানে গিয়ে টিক করে দেবো। ওরকমটা করার থেকে সেইটার রেসপেক্টে কিছু কনসেপ্ট পড়ে রাখাটা আমাদের কিন্তু জরুরি। তো তার জন্য আমরা আজকে এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের কিছু, এই যে বললাম যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা ওটাকে মাথায় ঢুকিয়ে নেব, যাতে আমাদের অসুবিধা না হয় যে শুধুই নামগুলো পড়ে গেলাম, তারপরে একটা নাম ভুলে যাচ্ছি, সেটাই ওখানে দিয়েছে আর আমি লিখতে পারছি না, আমার মাথায় আসছে না। ঠিক আছে, এইরকম কোয়েশ্চেন গুলোতেও কিন্তু আমার স্কিপ হয়ে যায়। স্কিপ যতটা পারা যায় আমরা করবো না, একান্তই কিছু মনে পড়ছে না সেটা আলাদা বিষয়, একদমই পারছি না বা সেটা হচ্ছে না সেটা পরের কথা, কিন্তু যেটুকু দরকার, যেটুকু পড়া দরকার পড়লে করা যায় সেটুকু আমরা পড়ে নেব, আর আমরা স্কিপ করব না। ঠিক আছে, তো দেখ, প্রোক্যারিওটিক সেলে আমি এখানে দুটো পিকচার দিয়ে রেখেছি। একটা ধর এরকম একটা কোনো গ্রসারি শপ রয়েছে, হ্যাঁ, আর এটা ধর এটা স্যারের কেবিন। ঠিক আছে, ধর এটা আমাদের স্যারের কেবিন। তো আমাদের অফিসে যখন আমরা আসি, তো আমাদের পার্টিকুলার তো সবার আগে একটা প্লেস আছে, একটা কেবিন ধর আলাদা করে রাখা রয়েছে স্যারের জন্য, স্যারই থাকেন এখানে। হ্যাঁ, কিন্তু যখন গ্রসারি শপে যাব, এটাই কিন্তু এই পুরোটাই আমার, মানে এই পুরোটাই ধর অফিস টাইপের আমি বলতে পারি, বা এই পুরোটাই হচ্ছে আমার কাজের জায়গা। সেখানে কোনো আলাদা করে, মানে একটার ভিতরে আবার, মানে অফিসের ভিতরে আবার একটা পার্টিকুলার ঘর, সেখানে স্যার বসেন, সেটা স্যারের কেবিন। এর তো সেরকম কোনো ব্যাপার নেই, এও ওনার এখানে, আর এও এখানে ওনার। তো এইখানে উনি আলাদা করে কিছু বসছে না, এটাই যেটা অফিস এরকম খোলাই মতো রয়েছে, উনি এখানে রয়েছে। তো এই ব্যাপারটাই হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেলে। ঠিক আছে, এই ব্যাপারটাই হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেলে। নিউক্লিয়াসে আমরা এটা দেখতে পাই, যেটা হচ্ছে এই যে এটা বললাম, এটা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, এটা হলো প্রোক্যারিওটিক সেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়েডে হচ্ছে, নিউক্লিয়েড ব্যাপারটা কি আগে বলে রাখি, যে নিউক্লিয়েড কি। নিউক্লিয়েড হচ্ছে নিউক্লিয়াসের বা জেনেটিক বস্তু আমরা যদি পড়ে থাকি, সেখানে প্রোক্যারিওটিক কোষে সুসংগঠিত নিউক্লিয়াস কিন্তু থাকে না, নিউক্লিয়াস কিন্তু থাকে না ওখানে। তাহলে নিউক্লিয়েড আমরা কি বলতে পারি, ডিএনএ এর একটি নির্দিষ্ট অঞ্চলে, মানে অঞ্চল থাকে যেটাকে আমরা নিউক্লিয়েড বলি, আর নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাই ডিএনএ ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াসের মধ্যে থাকে না, ডিএনএ সাধারণত হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে। এই যে ডিএনএ রয়েছে, যেটা আমি প্রথমে তোদেরকে দেখাচ্ছিলাম, যে প্রোক্যারিওটিক সেলে
সুসংগঠিত নিউক্লিয়াস কখনো থাকে না, বা আলাদা করে কোনো মেমব্রেন বাউন্ডেড থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ডেড থাকে না, ঠিক আছে, ওরকম খোলা অবস্থাতে থাকে, কিন্তু পার্টিকুলার একটা জায়গায় থাকে, মানে সেটার জন্য আলাদা সেপারেট কোনো জায়গা নেই বা সেটা ঘিরে কোনো কিছু রাখা নেই, পার্টিকুলার একটা জায়গাতে থাকছে, কোনো কিছু দিয়ে ঘেরা নয়। তো সেই ক্ষেত্রেই আমি এখানে একটা অফিসের কমন রুমে দিয়েছি, যেখানে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ধর ফাইল যা সব থাকে, সেই ফাইলটা এখানে রয়েছে, কিন্তু এটা সেপারেট করে না কোনো ঘরে রাখা নেই, একটা পার্টিকুলার জায়গায় রাখা রয়েছে। সেম নিউক্লিয়েডের ক্ষেত্রেও তাই, যে নিউক্লিয়াসে সুসংগঠিত নয়, কোনো বাউন্ডারি থাকে না, মানে মেমব্রেন বাউন্ডেড কোনো জায়গা থাকে না, কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে রাখা থাকে। এরপর হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল ধর এই যে বাড়ির এই যে চারপাশে এরকম ভাবে গাঁথনি দেওয়া রয়েছে, সেটাকে আমরা সেল ওয়াল বলে থাকি। তো এই সেল ওয়ালটা কাদের মধ্যে দেখা যায়, কাদের মধ্যে দেখা যায় না, সেটাই আসছি। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল হচ্ছে চারিদিকেরটা, সেল মেমব্রেন হচ্ছে মেন এন্ট্রি বলতে পারি। ডোরের মেন এন্ট্রিটা হচ্ছে, মানে ডোরটাকে আমরা ডোরের মেন এন্ট্রি বলছি, ডোরটাকেই হচ্ছে আমরা বলতে পারি, বা মেন এন্ট্রান্স যেটা আমরা, সেটা হচ্ছে সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেন কাদের থাকে, সেল ওয়াল কাদের থাকে, সেগুলো আমরা পড়ব। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে বললাম যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু যেগুলো থাকে, সেল অর্গানেলস গুলো যেগুলো থাকে, সেই অর্গানেলস গুলো থাকে, তারা তাদের পার্টিকুলার কিছু কাজ করে, প্রত্যেকের পার্টিকুলার কাজ ওখানে করতে থাকে, সেই হিসেবে এটা দেখিয়েছি। নেক্সট আমরা দেখবো হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হচ্ছে প্যাকিং করা, কোনো কিছু প্যাকিং করো পাঠিয়ে দাও, ঠিক আছে, কোনো কিছু প্যাকিং মেনলি হচ্ছে প্যাকিং করা। আর এইখানে দেখ প্লাজমিডে আমি একটা কম্পিউটার আর তার সাথে একটা পেন ড্রাইভ দিয়েছি। কি করে কম্পিউটার আর পেন ড্রাইভ, মানে কি মনে হচ্ছে এটাতে? কম্পিউটার আর পেন ড্রাইভে ধর পেন ড্রাইভ থেকে কোনো একটা ডাটা আমি নিতে চাইছি, যে আমার পেন ড্রাইভে কিছু একটা ফাইল রয়েছে, সেই ফাইলটা আমি কম্পিউটারে নেব। তো প্লাজমিড ব্যাপারটা কি, মেনলি দেখ প্রোক্যারিওটসে যদি আমরা সংজ্ঞা দেখি, সেখানে সুসংগঠিত নিউক্লিয়াস আর আবরণবিহীন কোষাঙ্গাণু থাকে, ঠিক আছে, আবরণবিহীন কোষাঙ্গাণু মানে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, আর আবরণবিহীন কোষ অঙ্গাণুগুলো থাকে, মানে এরা কোনো বাউন্ডেড নয়, সেটাকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলছি। এবারের উদাহরণে আমরা ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল মানে সায়ানোব্যাকটেরিয়ার কথা এগুলো পড়বো। প্রোক্যারিওটিক কোষের মেন বৈশিষ্ট্য পড়ার মধ্যে তার মানে ওটাই আসছি, ওই মেন যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে কি কি আকার কিরকম ধরনের হয়, কতটা সাইজের হতে পারে, যেরকম দেখ, আচ্ছা এখানে বলেই দিই, ধর এখানে আকার ধর গোলাকার, দণ্ডাকার, প্যাঁচানো এগুলোর মতো হতে পারে। ব্যাকটেরিয়া হচ্ছে মোটামুটি 0.5 থেকে 5 মিউএম অব্দি হতে পারে। মাইক্রোপ্লাজমা সেটা হচ্ছে 0.3 থেকে 0.8 মিউএম অব্দি হতে পারে। এরপরে যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে এই যে কোষ প্রাচীরের কথা বললাম, আর কোষ মেমব্রেন মানে সেল মেমব্রেনের কথাও বলেছি। কোষ প্রাচীর হচ্ছে অধিকাংশ প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা থাকে। কাদের থাকে না বা কি সেটাতে আসছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। মাইক্রোপ্লাজমাতে কোষ প্রাচীর থাকে না। কোষ ঝিল্লি আর প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম অলরেডি বলে দিলাম, কোষের ভিতরে তরল অংশকেই হচ্ছে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলে থাকি। তো এরপরে মেন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোদের পড়ালাম মেসোজোম, হ্যাঁ, প্লাজমিড। প্লাজমিড হচ্ছে ওটাই যেটা কিনা এক্সট্রা কিছু, মানে এক্সট্রা ধর কোনো কিছু পোর্শন রয়েছে, সেটাকে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিচ্ছি, মানে ট্রান্সফার করছি, সেটার কথা বলতে আমরা বুঝেছি হচ্ছে প্লাজমিডের কথা। আর প্লাজমিডের পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পিলি ফিমব্রি। পিলি আর ফিমব্রি কি, পিলি আর ফিমব্রি হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে ডেটা ট্রান্সফার করা। এই যে পিলি বলে যে এটা হচ্ছে একটা হেয়ার লাইক স্ট্রাকচার ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাই, মেনলি তো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এগুলোই তো দেখছি। প্রোক্যারিওটিক সেল আমাদের তো নিশ্চয়ই প্রোক্যারিওটিক সেল নয়। তো এই ক্ষেত্রে কি হয়, ধর একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়াতে যখন জেনেটিক ইনফরমেশন গুলো ট্রান্সফার হচ্ছে, এর মানে এটা নয় একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া কনজুগেশন যেটাকে আমরা বলছি, তো একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার সাথে মিটিং করছে, সেখানে এসে অন্য আর একটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে না, এটা সেটা নয়, ফার্টিলাইজেশনের কোনো এটা ব্যাপার নয়। এইটা হচ্ছে যে জেনেটিক একটার সাথে আর একটা ব্যাকটেরিয়া যুক্ত হয়ে জেনেটিক মেটেরিয়াল গুলো, পিলি হচ্ছে
হেয়ার লাইক স্ট্রাকচার যেগুলো যুক্ত হয়, তারপরে জেনেটিক মেটেরিয়াল গুলো আদান প্রদান হতে থাকে। এগুলো ডিটেল স্টাডি আছে। আচ্ছা, ফিমব্রি কি? ফিমব্রি হচ্ছে, পিলিফিমব্রি হচ্ছে ধর একটুখানি স্টিকি টাইপের হয়ে থাকে। এটা মোটামুটি, দাঁড়া এখানে দেখাই। ফিমব্রির বলতে, পিলিফিমব্রির বলতে সাধারণত প্রোটিন দ্বারা এটা তৈরি হয়, বিশেষ করে কনজুগেশনে এটার গুরুত্ব থাকে, যেটা বললাম পিলির কথা। ফিমব্রি হচ্ছে কোনো সারফেসের সঙ্গে অ্যাটাচমেন্টে এটা কিন্তু সাহায্য করে, ওই জন্য স্টিকি নোট দিয়ে বুঝেছি যে চিপকে থাকার ব্যাপারটা, ঠিক আছে, একটার সাথে আরেকটা স্টিকি অবস্থাতে রয়েছে। আর লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে আমি দিয়েছি ফ্ল্যাজেলা, যেটা হচ্ছে সুইম করার মতো যে ব্যাকটেরিয়ার চলনে এটা বা সাহায্য করে থাকে, মানে চলতে এটা সাহায্য করে থাকে। তো এটা ওই জন্য সুইমিং এর একটা দিয়েছি, যে সেটা থেকে যাতে মনে থাকে। আর গ্যাস ভ্যাকুয়াল হচ্ছে, এখানে কিছু বেলুনের ফটো দেওয়া আছে। কেন না, আমাদের যে সায়ানোব্যাকটেরিয়া রয়েছে যার কথা আমরা বললাম, সে কিন্তু এদের মধ্যে গ্যাস ভ্যাকুয়াল থাকতে পারে, আর এর ফলে এরা জলে কিন্তু ভেসে থাকতে পারে। তো এই হয়ে গেল মোটামুটি প্রোক্যারিওটস এর থেকে আমাদের যা যা আসতে পারে, যা যা কোয়েশ্চেন হতে পারে সেটার রেসপেক্টেই বলা। তো প্রথম থেকে আরেকবার তোদেরকে একটু দেখিয়ে দিই, প্রোক্যারিওটের কথা বলে দিলাম। এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিয়েছি, গোলাকার, দণ্ডাকার, প্যাঁচানো টাইপের হয়ে থাকে, কত মিউএম থেকে কত অবধি সেটাও বলেছি। কোষ প্রাচীরের কথাও বললাম, যে একটা সারাউন্ডেড যেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা মনে রাখবি, পেপটাইড ও গ্লাইকেন হয়। প্রোটোপ্লাজম অলরেডি বলে দিলাম। তারপরে নিউক্লিয়াসের কথা বলেছি। নিউক্লিয়াস জানিসই কি, যে যেটা বললাম যে নিউক্লিয়াস হচ্ছে আমাদের ব্রেন অফ সেল বলা হয়ে থাকে। এখানেই কিন্তু যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে ক্রোমোজোম বল, ডিএনএ বল, জিন বল, এটা কিন্তু একটার থেকে আরেকটা জেনারেশনে এই জেনেটিক মেটেরিয়ালস গুলো বংশানুক্রমিক ভাবে কিন্তু সঞ্চারিত হয়। তো এখানে নিউক্লিয়ার মেমব্রেন নেই, আর এইটাকে হচ্ছে, তাই ডিএনএ লিপি ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াসের মধ্যে থাকে না। ডিএনএ সাধারণত হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে। এই হিস্টোন প্রোটিন ব্যাপারটা হচ্ছে, এই যে যখন ডিএনএ থাকে তো এ তো অনেক লম্বা হয়, তো অনেক লম্বা হয়। তো এইবার এইটা এরকম পেঁচিয়ে যদি, মানে মানে এটাকে যদি আমি পেঁচিয়ে না রাখতে চাই, তো আমি কি করবো, ধর একটা সুতোর মতো স্ট্রাকচার, সেটা তুই এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখবি, নাকি কোনো একটা রিলের মধ্যে এরকম ভাবে গুটিয়ে রাখবি? নিশ্চয়ই রিলের মধ্যে এরকম ভাবে গুটিয়ে রাখবি। তো এটাই হচ্ছে হিস্টোন প্রোটিন, যেটার সাথে কিন্তু এটা এরকম ভাবে গুটিয়ে প্রপার ওয়েতে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাজমিড, যেটার কথা বলছিলাম, যে একটা পেন ড্রাইভ থেকে আমরা কম্পিউটারে যদি কোনো একটা ধর ফাইল নিতে যাই, পেন ড্রাইভ ফাইলের কথা কেন বলছি, ব্যাকটেরিয়ার মূল ডিএনএ এর পাশাপাশি অতিরিক্ত ছোট সার্কুলার ডিএনএ গুলো থাকে, যেগুলোকে আমরা কি বলছি, প্লাজমিড বলছি। প্লাজমিডের গুরুত্ব হচ্ছে এরা স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে। রেপ্লিকেশনে আমরা আসবো কি, যে রেপ্লিকেশন ব্যাপারটা কি। অনেক সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জিনও কিন্তু এরা বহন করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সায়ানোব্যাকটেরিয়ার ব্যাপারে এখানে বলে থাকে, এখানেও সুসংগঠিত, অবভিয়াসলি এটা প্রোক্যারিওটিক সেল, তো এখানেও সুসংগঠিত নিউক্লিয়াস নেই, থাইলাকয়েডের মতো গঠন থাকে, আর আলোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত পিগমেন্টও কিন্তু এখানে থাকে, নীলাভ সবুজ শৈবাল, এই কারণেই কিন্তু এরা। রাইবোজোমের কথা যেটা তোদেরকে বললাম, মেইনলি প্যাকেজিং এর কাজ করছে। প্রোক্যারিওটিক কোষের প্রধান কোষীয় অঙ্গাণু হলোই হচ্ছে রাইবোজোম। রাইবোজোম 70S প্রকৃতি। এই যে 70S, এরপরে ইউক্যারিওটিক্সেও পড়বি, ইউক্যারিওটিক সেলেও পড়বি 80S। এই 70S 80S ব্যাপারটা কি, কি ব্যাপারটা, এটা কিন্তু একটা বেশ বড় ডিসকাশন। আমি অনেকটা পরে জানতে পেরেছিলাম, আমার তখন মনে হয়েছিল যে আগে যদি জানতাম এটা আরো বুঝতে সুবিধা হতো, শুধু পড়ে দিতে হতো না এরকম যে 70S 80S। তো এরকম অনেক কিছু ছোট 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 জিনিস আছে যেগুলো আমরা ক্লিয়ার করতে থাকবো, যেগুলো আমাদের ইন ফিউচার সেগুলো আমার কাজেও লাগবে, প্লাস আমার এক্সামেও কাজে লাগবে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তো এরা হচ্ছে সাধারণত সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ে, যেটা তোদেরকে বলেছিলাম, রাইবোজোমে। এরপরে আসছে হলো মেসোজোম। মেসোজোমে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির ভিতরের দিকে ভাঁজ তৈরি হয়ে যায়, বিশেষ গঠন দেখা যায় মেসোজোমে। এর কাজ হচ্ছে কোষ বিভাজন, ডিএনএ রেপ্লিকেশনের সাথে মানে সম্পর্কিত যে কাজগুলো থাকে সেগুলোকে দেখা। আর কি, সায়ানোব্যাকটেরিয়া থাকে, সায়ানোব্যাকটেরিয়ার হচ্ছে অনুরূপ গঠনকে অ্যামিলোস বলা হয়ে থাকে, মানে সায়ানোব্যাকটেরিয়ারও সেম যে গঠনটা থাকে সেটাকে আমরা কি বলে থাকবো, ল্যামিউলোস। আচ্ছা, এবার হচ্ছে ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে
ব্যাকটেরিয় ক্লোরোফিল যুক্ত থাকায় রঞ্জক কণিকা থাকে, এই জন্য এটাকে ক্রোম্যাটোফোর বলা হয়। এর মেন কাজ হচ্ছে খাদ্য উৎপাদনে সাহায্য করে। এর কিছু কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো আমরা কিন্তু রোডোসিউডোমোনাস, সায়ানোব্যাকটেরিয়া, এই এক্সাম্পল গুলো কিন্তু আমরা কিছু কিছু মনে রাখবো। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিশেষ বৈশিষ্ট্য। সাইটোপ্লাজমের কথা বললাম, এখানে কোষ অঙ্গাণু মানে সেল অর্গানেলস গুলো থাকে। এটা মেমব্রেন বাউন্ডেড অর্গানেলস সাধারণত থাকে না, কারণ এটা বুঝতেই পারছি সেটা প্রোক্যারিওটিক সেল। আর যেরকম এখানে বিভিন্ন অজৈব জৈব উপাদানের কথা বললাম, পদার্থগুলো আমরা অলরেডি এগুলো পড়ে এসেছি। তো গ্লাইকোজেন, প্রোটিন, ফ্যাট ড্রপলেটস এগুলো থাকে। ফ্ল্যাজেলার কথা বলে দিয়েছি, চলনে ওরা সাহায্য করে। পিলিফিমরিও বলে দিয়েছি, গ্যাস ভ্যাকুয়ালও বলে দিয়েছি। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস এর পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউক্যারিওটস এর কথা। ইউক্যারিওটসে আমরা যদি যাই, মেন যে জিনিসগুলো দেখতে পাবি এইখানে ইউক্যারিওটস প্রোক্যারিওটস মিলিয়েই বলা রয়েছে, কিন্তু তাও আমরা একটু ভালো করে দেখে নেব। প্রোটোপ্লাজম বলে দিলাম, প্রোটোপ্লাজমকে এখানে ফিজিক্যাল বেসিক অফ লাইফ কিন্তু বলা হয়, কারণ জীবনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের যে রয়েছে, যে এই যে এত বললাম যে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া যে চলতে থাকে, যে বিপাক, বৃদ্ধি, প্রজনন, উদ্দীপনা, এগুলো কিন্তু প্রোটোপ্লাজমেই কিন্তু প্রকাশ পায়। তাই জন্য এটাকে আমরা বলে থাকছি ফিজিক্যাল বেসিক অফ লাইফ। এরপরে হচ্ছে প্রোটোপ্লাজমের দুটো অংশ, এটা নিউক্লিয়াস নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ব্যাপারে অলরেডি আমরা পড়ে নিলাম। নিউক্লিয়াসে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমরা ব্রেন অফ সেল বলি, বা এটাকে আমরা কন্ট্রোল সেন্টার অফ দ্য সেলও বলে থাকি। এইখানে নিউক্লিয়াসের গঠন যদি আমরা দেখি, এই যদি এক সেল হয়, সেলের মধ্যে যদি নিউক্লিয়াস থাকে, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে এদের দেখতে পাবো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা কি? দ্বিস্তর বিশিষ্ট একটা মেমব্রেন, ডাবল লেয়ার এটা হয়ে থাকে। এতে নিউক্লিয়ার পোর থাকে, যার মাধ্যমে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে পদার্থ আদান প্রদান হতে পারে। আমি বলেছিলাম যে আমরা যে সেল যদি পড়ছি সেখানে সাইটোপ্লাজমও রয়েছে প্লাস নিউক্লিয়াসও রয়েছে। সাইটোপ্লাজম নিউক্লিয়াস মিলিয়ে প্রোটোপ্লাজম হয়। এবার সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের কোনো পদার্থ আদান প্রদান যখন করব, সেখানে কিছু পারফোরেটেড জায়গা থাকে বা পোর থাকে, সেটাকেই হচ্ছে নিউক্লিয়ার পোর, যেটা কিনা নিউক্লিয়ার মেমব্রেন মধ্যে আমরা বলি। নেক্সট যাব হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের জেলির মতো তরল অংশ। হ্যাঁ, এতে ক্রোমাটিন ও নিউক্লিওলাস ভাসমান অবস্থাতে থাকে। ক্রোমাটিন জালিকাটা কি? ক্রোমাটিন, ঠিক আছে, ক্রোমোজোম তো বললাম। ক্রোমাটিন জালিকাটা কি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা এটা তৈরি হয়। ডিএনএ হিস্টোন প্রোটিন অলরেডি বলে দিয়েছি তোদের। কোষ বিভাজনের সময় সংকুচিত হয়ে এরা ক্রোমোজোম তৈরি করে। এই একটা হচ্ছে জিনিস ক্রোমোজোম, যেটা সূত্রাকার নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে এই যে ক্রোমাটিন জালিকা, যেটা কিনা ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, সেটাই কিন্তু কোষ বিভাজনের সময় ক্রোমোজোম তৈরি করে। এই হচ্ছে ক্রোমোজোম, যেটা ধর একজন অপত্যের মধ্যে তখনই যায়, ধর আমি যদি প্রাণীদের কথাই বলছি, বা যৌন জনন যেখানে হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে হচ্ছে, সেখানে মায়ের থেকেও আসে, বাবার থেকে, মানে ক্রোমোজোম স্ট্রাকচারে হচ্ছে ওটা হোমোলোগাস আমরা এই কারণে বলি, কারণ ক্রোমোজোম যদি এখানে থাকে, ধর এখান থেকে একটা এলো, আবার মার থেকে আর একটা হচ্ছে বাবার থেকে, ঠিক আছে। তাহলে যখন কোষ বিভাজন হয়, তো আমরা জানি যে মিওসিস আমাদের হয়ে থাকে, তো সেই সময় কিন্তু এইভাবেই ট্রান্সফারটা হয়। এই যে হোমোলোগাস ক্রোমোজোমের কথা আমরা বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে একটা ঝিল্লিবিহীন গোলাকার অংশ। রাইবোজোমাল আরএনএ, যেটা আরএনএ বলি, সেটা তৈরি করে আর রাইবোজোম গঠনে সাহায্য করে। নিউক্লিয়াসের কাজগুলো যদি বলি, সেটা অলরেডি আমি তোদেরকে বলে দিয়েছি। ডিএনএ এই যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার বল, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা বল, প্রোটিন সংশ্লেষ, সেগুলোতে কাজ করে। সাইটোপ্লাজমও বললাম, যে নিউক্লিয়াস বাদে যে বাকি অংশটা, মানে সেটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস আর কোষ পর্দার মধ্যবর্তী, কোষ পর্দা আর এই নিউক্লিয়াস, ঠিক আছে, এর মধ্যবর্তী যে অংশটা, সেটাকে আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজম বলতে পারি। এতে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস গুলো থাকে। সাইটোপ্লাজমের যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে, তার মধ্যে এবার কিছু কিছু স্পেসিফিক পড়বো। এগুলো কিন্তু মেইনলি ইউক্যারিওটে, কারণ প্রোক্যারিওটসে কিন্তু আমরা দেখিনি। প্রোক্যারিওটস অলরেডি আমরা পড়ে ফেললাম। ইউক্যারিওটে যেটা থাকে সেটা হচ্ছে ইআর, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটা ঝিল্লি বেষ্টিত, মানে এদেরও মেমব্রেন বেষ্টিত নালিকা, এদের থলি আর ভেসিকলের জালিকা থাকে। এদের আবার কি হয়? রাফ ইআর হয়, আর একটা হয় হচ্ছে
স্মুথ ইয়ার। রাফ ইয়ার হচ্ছে রাইবোজোম যুক্ত থাকে, দেখতে অমসৃণ টাইপের হয়ে থাকে। রাইবোজোম থাকে বলে এটা মসৃণ হয় না, ঠিক আছে। এখানে আর একটা দিইনি রাফ ইয়ার, হ্যাঁ আর একটা না এখানে দেওয়া হয়নি, একটা হচ্ছে স্মুথ ইয়ার আর একটা হচ্ছে রাফ ইয়ার। এখানে স্মুথটা দেওয়া হয়নি, এখানটা আমি লিখিনি, ঠিক আছে। রাফ ইয়ার আর একটা হচ্ছে স্মুথ ইয়ার, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওটাই হচ্ছে কি, যেটা স্মুথ সেটাই হচ্ছে রাইবোজোম থাকে না। আর রাইবোজোম তোদেরকে বললাম যে প্যাকেজিং এর কাজ করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে। গলগি বডিজ বা অ্যাপারেটাস আমরা কি বলবো, সমান্তরাল ভাবে সাজানো যে চ্যাপ্টা থলিগুলো, ঠিক আছে, যেটা সিস্টার্নি, ভেসিকেল আর ভ্যাকুয়াল নিয়ে গঠিত হয়। জোন অফ এক্সক্লুশন, এই ব্যাপারটা কি, গলগি বডির চারপাশে সাইটোপ্লাজমের যে অংশ অন্য অঙ্গাণু থাকে না, অন্য কোনো অঙ্গাণুগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে গলগি বডিসের চারপাশে কিন্তু থাকে না, সেটাকে আমরা বলছি হলো জোন অফ এক্সক্লুশন। এর কাজ কি, গলগি বডিসের মেন কাজ বলে দিয়েছি, কুরিয়ার সার্ভিসের কথা। ইয়ার থেকে আসা প্রোটিন আর লিপিডের পরিবর্তন মানে মডিফিকেশন করে, প্যাকিং করে, সিক্রিশন হয়, লাইসোসোম তৈরি হয়, ঠিক আছে। আর হচ্ছে কোষ পর্দা তৈরিতে কিন্তু এরা সাহায্য করে। লাইসোসোম, লাইসোসোম হচ্ছে এক স্তর ঝিল্লি বেষ্টিত, এই জায়গাগুলো মনে রাখবি, এক স্তর ঝিল্লি বেষ্টিত থলির মতো। এটা হাইড্রোলাইটিক এনজাইম থাকে আর ক্ষতিগ্রস্ত অঙ্গাণুকে ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে দেয়, অটোলাইসিস ঘটাতে পারে বলে এটাকে, মানে অটোলাইসিস ধ্বংস করে দেয় বলে এই জন্য কিন্তু এটাকে আমরা সুইসাইডিয়াল ব্যাগও বলছি। মাইটোকন্ড্রিয়া, যেটাকে শক্তিঘর আমরা বলে থাকি, মানে কোষের শক্তিঘর বলে থাকি। তো মাইটোকন্ড্রিয়াতে দুটো ঝিল্লি থাকে, এটা আউটার মেমব্রেন যেটা মসৃণ হয়, আর ইনার মেমব্রেন যেটাই কিন্তু ভাঁজ হয়ে ক্রিস্টি ফর্ম করে। ক্রিস্টি ফর্ম করে বলতে গেলে এই যে ধর এরকম কিছু যে স্ট্রাকচার, মানে এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম কিছু আঙ্গুলের মধ্যে যে স্ট্রাকচার এই ভিতরে এই যে গুটিয়ে গিয়ে যে ফর্ম করছে, হ্যাঁ, এতে কি হবে, সারফেসটা আমরা বেশি পাবো, তার মানে এটিপি বেশি তৈরি হবে। ভিতরেরটা এরকম কুচকে যাচ্ছে, এখানে সারফেস এরিয়াটা বেড়ে গেল, তো এখানে কি তৈরি হয়ে যাবে, এটিপি তখন তৈরি হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাবো। নেক্সট হচ্ছে এর কাজ, যেটা বললাম এটিপি উৎপাদন করা, শক্তি সরবরাহ। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে আর নিজস্ব রাইবোজোমও আছে, আর নিজেই বিভাজিত এটা কিন্তু হতে পারে। এরপরে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কথা বললাম যে প্যাকেজিং এর কথা, যেখানে হচ্ছে আরএনএ আর প্রোটিন দিয়ে এটা কিন্তু তৈরি। দুটো সাব ইউনিট থাকে, একটা লার্জ আর একটা স্মল। এই ইউনিট সাব ইউনিট যেগুলো রয়েছে সেগুলো ইন ডিটেলস আসছি যখন আমরা ধর, যেরকম ধর প্রথম যেটা আমরা ফ্লুইড মোজাইক মডেল যেটা পড়বো, ঠিক আছে, সেই রকম ভাবে আরো ওগুলোর কাজগুলোও পড়বো। এই প্রত্যেকটা পার্টিকুলার আজকে বেসিকটা জাস্ট বলে মাথায় ঢুকিয়ে রাখছি যাতে রিলেট করতে সুবিধা হয় যে এরপরে এগুলো রিলেটেড কি কি আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস্টিড, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। এবার চলে এলে, এতক্ষণ পড়ছিলাম প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, এবার প্লান্ট সেল, অ্যানিমাল সেলও থাকে। এবার প্লান্ট সেলে কি থাকে, অ্যানিমাল সেলে কি থাকে, সেটা আমরা নেক্সট কোয়েশ্চেন্স গুলোতে যাচ্ছি। তো প্লাস্টিড হচ্ছে এটা উদ্ভিদ কোষে, মানে অ্যানিমাল সেলেই অনলি পাওয়া যায়, এটা শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষে এটা পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এর মধ্যে যে রঞ্জকটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল থাকে, আর এর কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা, গ্লুকোজ উৎপাদন করা, অক্সিজেন নির্গমন করা। আর এটা ক্যারিওটিন আর জ্যান্থোফিল থাকে। এর রঞ্জকগুলো পড়ে মনে রাখবি যে কি কি রঞ্জক এখানে থাকে। এর হচ্ছে ফুল ফলকে আকর্ষণীয় রং প্রদান করা, এটা হয়ে থাকে। এটা হচ্ছে একটা প্লাস্টিকের বেসিক স্ট্রাকচার। আর হচ্ছে লিউকোপ্লাস্ট, এটা হচ্ছে রঞ্জকবিহীন, এটা কোনো রঞ্জক থাকে না, খাদ্য সঞ্চয় করতে কিন্তু এরা সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে আসে সেন্ট্রোজোম, এটা হচ্ছে প্রাণী কোষে থাকে, ঠিক আছে। এর হচ্ছে সেন্ট্রিওল, সেন্টোস্ফিয়ার, তারপরে হচ্ছে অ্যাস্ট্রাল রেজ, এগুলো আমরা পড়বো। এখানে জাস্ট আমি তোদেরকে গঠনটা, একটা বেসিক গঠন দেখিয়েছি। এগুলোর কিন্তু ইন ডিটেলসে, মানে যখন কোয়েশ্চেন্স গুলো থাকবে সেটা রিলেটেড যেগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কিন্তু পড়বো। এরপরে দেখ, এই যে এতক্ষণ ধরে প্রোক্যারিওটস, ইউক্যারিওটস এর কথা বলছিলাম, তো এইগুলো রিলেটেড তো আমাদের কিছু সেল থিওরি আছে। তো এই কোষ তত্ত্ব হচ্ছে মানে বিজ্ঞানের, মানে বৈজ্ঞানিকদের এরকম মতবাদ, যেটা কোষে জীবদেহের গঠন আর কার্যকারিতার মৌলিক একক। তো সেইটাকে বেস করে কোষতত্ত্বের উপরে অনেকে অনেক কথা বলেছেন। তো সেটা আমরা একটুখানি দেখে নিই। যেরকম ধর জ্যাকব স্লেইডেন, উনি কিন্তু উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। তারপরে সোয়ান যে আছে সেটা 1839-এ প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন। তারা উদ্ভিদ প্রাণীর পর্যবেক্ষণ করে দেখে
যেসব জীবই কোষ দ্বারা গঠিত, এরপর তারা কিন্তু কোষতত্ত্বের প্রবর্তক হন। আর এখানে দুটো মূল জিনিস আমাদের পড়তে হবে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে স্লেইডেন আর সোয়ানের কথা, যে কোষই জীবদেহের গঠনগত একক, সেটা আমরা এখনো বলি। ঠিক আছে, অ্যামিবা যেরকম ধর এককোষী জীব, মানুষ হচ্ছে বহুকোষী জীব। কোষ জীবদেহের কার্যগত একক, জীবদেহের সব ধরনের কাজ যেরকম শ্বাসক্রিয়া, বিপাক, বৃদ্ধি, এই প্রত্যেকটা ক্রিয়াতেই কিন্তু এই কোষের মাধ্যমেই সম্পন্ন হয়। আর রুডলফ ভিটাওর কথা বলা হয়েছে, তিনি কিন্তু বলেছিলেন ওমিনি সেলুলা ই সেলুলা, মানে প্রত্যেক নতুন কোষ পূর্ববর্তী জীবিত কোষ থেকেই কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো দেখালাম, যে কোষতত্ত্বগুলো দেখালাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কিছু ওই মডার্ন সেল থিওরি আমাদের যেটা থাকে, যেরকম ধর সব জীবই এক বা একাধিক কোষ নিয়ে তৈরি, আমরা ইউনিসেলুলার মাল্টিসেলুলার পড়েছি। কোষ জীবনের গঠনগত কার্যগত একক সেটা পড়েছি। কোষের মধ্যেই বংশগত বৈশিষ্ট্য, মানে এই ডিএনএ এর কথা বা ক্রোমোজোমের কথা, সেটা। কোষের মধ্যেই বিপাকীয় ক্রিয়া মানে মেটাবলিজম যে সম্পন্ন হয় সেটা। এবার কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশনস কিছু থাকে, সেই লিমিটেশনস গুলো দেখ। মানে কোষের উৎপত্তি কিভাবে হয়েছে সেটার এখানে কোনো ব্যাখ্যা নেই, যদিও আমরা যেরকম ক্লাস 10-এ অনেকগুলো মিলার উরের এক্সাম্পল এরকম পড়েছি বা এক্সপেরিমেন্ট গুলো পড়েছি, সেখানে হট ডাইলিউট স্যুপ, প্রোটোসেল, কোয়াজাভেট এগুলো পড়ে এসছি। তো কোষ তত্ত্বের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোষের উৎপত্তি কিভাবে সেটা সেইভাবে ব্যাখ্যা করা নেই। কোষকে শুধুমাত্র গঠনগত একক বলা হয়েছে, কিন্তু জীবদেহের কার্যগত সমন্বয় সম্পর্কে কোনো কিছু বিস্তারিত কিছু আলোচনা করা হয়নি, যে কার্যের যে মানে গঠনগত এবং কার্যগত সেটা কেন, সেইটা সেভাবে দেওয়া হয়নি। তারপর ধর কোষের অভ্যন্তরীণ গঠন, বিভিন্ন কোষ অঙ্গাণুর ভূমিকা সম্পর্কেও কিন্তু সেরম ব্যাখ্যা দেওয়া হয় না। কোষ তত্ত্ব আমরা যেটা পড়লাম, যে কটা সায়েন্টিস্টে আমরা পড়লাম, সেটাই কিন্তু ব্যাখ্যা দেয় না। এগুলোই হচ্ছে বেসিক কিছু লিমিটেশন, সেটা আমরা জেনে রাখলাম। এখানে কিছু ইয়ারগুলো ইম্পর্টেন্ট, এই ইয়ারগুলো একটুখানি দেখে নিবি। ওমিনি সেলুলার ই সেলুলার এই মতবাদ কে প্রবর্তন করেন, তারপরে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ নিয়ে কে প্রতিষ্ঠা করেছেন, সেগুলো। আচ্ছা, এই হয়ে গেল আমাদের প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর কথা। মেসোক্যারিওটস আমি বলেছি যে ওটা করাবো। এরপরে ফার্স্ট কোয়েশ্চেন তো ধর আমাদের হয়ে গেল, সেটা রিলেটেড আমাদের অ্যান্সারও আমাদের চলে এসছে, যে কোনটা, সেইটার অ্যান্সার কিন্তু আমাকে জানাবি, যে কোনটা হবে অ্যান্সার, কোনটা ইউক্যারিওটস প্রোক্যারিওটস দুটোতেই থাকে, সেই কথা বলা হয়েছিল। এরপরে আমরা যে নেক্সট কোয়েশ্চেনে আসবো, সেটা বলছে যে প্লাজমা পর্দা বা কোষ পর্দার কাজ। এর আগে একটা কোয়েশ্চেন ছিল কি, আচ্ছা দাঁড়া, এটাই আছে, প্লাজমা পর্দা বা কোষ পর্দার কাজ। এই যে কোষ পর্দা মানে সেল ওয়ালের কথা যে আমরা পড়ছি, তো এটা কি করে? আকৃতি প্রদান করা, নির্বাচিত পদার্থে আদান প্রদান ঘটানো, বিভিন্ন কোষাঙ্গাণুর বাইরে আবরণী সৃষ্টি করা, নাকি সব কটাই? তো আমরা একটুখানি পড়ে নি প্লাজমা মেমব্রেন ব্যাপারটা কি, সেই প্লাজমা মেমব্রেনের কথা একটু বলে নি। প্লাজমা পর্দা বা কোষ পর্দার কথা বলা হয়েছে এখানে। প্লাজমা মেমব্রেনটা আমি একটুখানি ডিটেলসে বলেছি, সেটা হচ্ছে দেখ, কোষের বাইরে একটা পাতলা জীবন্ত নমনীয় আবরণ থাকে, যেটা কোষের ভিতরের অংশকে বাইরে থেকে প্রোটেক্ট করে। এইখানে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি অলরেডি বলেছিলাম, অর্ধবেদ্য বা প্রবেধক বেদ্য, ঠিক আছে, পর্দা বেষ্টিত। তো সিলেক্টিভ ট্রান্সপোর্ট, কোষের ভিতর ও বাইরের পরিবেশকে আলাদা রাখতে পারা। আর সেল কমিউনিকেশনে প্লাজমা মেমব্রেন কি হতে পারে? প্লাজমা মেমব্রেনে সব পদার্থই ইচ্ছা মতো কিন্তু পার হতে দেয় না। যেরকম এখানে ধর অক্সিজেন, ওয়াটার, নিউট্রিয়েন্টস এগুলো প্রয়োজন, কোষের মধ্যে এগুলো ঢুকতে পারে। আবার মেটাবলিক ওয়েস্ট যেরকম CO2 ইত্যাদি, এগুলো কিন্তু বাইরে বেরিয়েও যেতেও পারে। এটা একটা স্পেশাল ফিচার্স। এরপরে কোষের ভিতর ও বাইরের পরিবেশকে আলাদা রাখা, বাউন্ডারি তৈরি করে, অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে প্লাজমা মেমব্রেন মানে সেলের যে ভিতরের স্ট্রাকচারটা রয়েছে বা ভিতরের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর সেল কমিউনিকেটর প্লাজমা মেমব্রেন, এর গায়ে কিন্তু বিভিন্ন রিসেপ্টর প্রোটিন থাকে। রিসেপ্টর প্রোটিনের কাজ কি? এগুলো বাইরে থেকে যে কেমিক্যালস কেমিক্যাল সিগন্যালগুলো আমাদের পৌঁছায়, রিসেপ্টর কি করে সেটা রিসিভ করে, সেটা রিসিভ করে কোষকে দেয়, এবং কোষ সেটার এগেনস্টে, মানে সেটার রেসপেক্টে, এগেনস্টে বলবো না, সেটার রেসপেক্টে কিরকম ভাবে বিহেভ করা উচিত সেটাই কিন্তু কোষ করে, বা কি রেসপন্স হতে পারে সেটা দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসবো সেকেন্ড কোয়েশ্চেনটার ডিসকাশন ওটা হলো। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোন গঠন জোটটি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই দেখা যায়। তার মানে এখানে প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের কথা বলেছে, তাহলে প্লান্ট সেল অ্যানিমাল সেলে করে নি। একটা বিশাল বড় ফারাক হচ্ছে এখানে, একটা জিনিস প্লান্ট সেলে থাকবেই, আর একটা জিনিস অ্যানিমাল সেলে যেটা
থাকে না, সেটা কি সেটা একটু দেখে নি। সেল প্রথমে দেখবো হচ্ছে সিমিলারিটিস, ঠিক আছে? প্রথমে দেখবো হচ্ছে সিমিলারিটিস। সিমিলারিটিস হচ্ছে সেল মেমব্রেন দুটোতেই থাকে। আউটার লিভিং একটা বাউন্ডারি, ভিতরের অংশকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে, যেরকম আমি তোদেরকে দেখালাম ডোর মানে এন্ট্রান্সটা, মেইন এন্ট্রান্সের কথা দেখালাম, সেটার থেকে ঢুকতে হবে। সাবস্টেন্স ঢুকবে কি বেরোবে সেটা নিয়ন্ত্রণ করবে। আর সাইটোপ্লাজমও দুটোতেই থাকে, ঠিক আছে? সাইটোপ্লাজম দুটোতেই থাকে। সেল মেমব্রেন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে জেলি লাইক স্ট্রাকচারটা সেটা সাইটোপ্লাজম, তার মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু থাকে, ইউক্যারিওটস এর গুলো পড়ে নিয়েছি। নিউক্লিয়াস এটাও দুটোতে থাকে, একটাই হয়তো সুসংগঠিত নয় কিন্তু একটা পার্টিকুলার একটা জায়গাতে ধর রয়েছে, আর একটাতে সুসংগঠিত, সেটার আবার গঠনও আমরা পড়েছি, কিন্তু এগুলো হচ্ছে দুটোতেই থাকে। অ্যানিমাল সেল, প্লান্ট সেল দুটোতেই থাকে। আমি কিন্তু প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর কথা বললাম, ঠিক আছে? নিউক্লিয়াসের ব্যাপারটা যে বললাম, তো এটা দুটোতেই থাকে। এটা হচ্ছে সেলের কন্ট্রোল সেন্টার আমরা বলতে পারি। নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, আর ডিএনএ থাকে হচ্ছে জেনেটিক ইনফরমেশন। আর আমরা যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়েছি, প্রোক্যারিওটিক মধ্যে কিন্তু আমরা কখনোই ওই প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ সেটা পড়ি না, আমরা কিন্তু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এগুলোর কথা বলেছি, ঠিক আছে? মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেটা। তো এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে। এইগুলো ইউক্যারিওটিক সেলের মধ্যে প্লান্ট সেল আর অ্যানিমাল সেল, এগুলোতে নিউক্লিয়াস থাকে। আর কি কি থাকে বলেছি? সেল মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে। তাহলে এখানে এই এতক্ষণ ধরে যে মানে বলছিলাম যে বাইরের একটা বাউন্ডারি আলাদা করে একটা যায়, সেটা কি? সেটা হচ্ছে সেল ওয়াল। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কিনা প্রেজেন্ট থাকে না, থাকে না প্রেজেন্ট। তো প্লান্ট সেলে বাইরে একটা শক্ত তোর নন লিভিং লেয়ার থাকে, যেটাকে আমরা সেল ওয়াল বলছি। এইটা কিন্তু অ্যানিমাল সেলে থাকে না। আর মূলত হচ্ছে এটা সেলুলোজ দিয়ে তৈরি, এটা মেকানিক্যাল একটা সাপোর্ট প্রোভাইড করে। ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের কথা বলেছি, এখানে এই রঞ্জকগুলোর ব্যাপারে আমরা পড়লাম, সেগুলো কিন্তু অ্যানিমাল সেলে কিন্তু আবার থাকে না, ঠিক আছে? আর হচ্ছে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। এই লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, যেটা আমরা গ্যাস ভ্যাকুয়াল পড়ছিলাম সায়ানোব্যাকটেরিয়াতে যে জলে ভেসে থাকতে হেল্প করে, সেরকম লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল যে রয়েছে সেইটা কিন্তু তোর প্লান্ট, মানে এটা বেসিক ডিফারেন্স পড়ছিলাম, এটা কিন্তু এগুলো প্লান্ট সেলে থাকে। প্লান্ট সেলে এটা বড় সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে, এটা ওয়াটার এবং বিভিন্ন ডিজলভড সাবস্টেন্স সঞ্চয় করে, ঠিক আছে? টর্চার প্রেসার বজায় রাখে, প্লান্ট সেলকে দৃঢ়তা প্রদান করে। অ্যানিমাল সেলে ছোট ভ্যাকুয়াল থাকতে পারে, কিন্তু প্লান্টের মতো বড় ভ্যাকুয়াল কিন্তু থাকবে না। তো যখন অপশানে দেবে বড় বা ছোট ভ্যাকুয়ালের কথা, তখন কিন্তু আমাদের সেটা মাথায় রাখতে হবে যে এইটা কোনটা থাকে কোনটা থাকে না। তাহলে এটার অ্যান্সারে এটা আমরা কি দেখেছিলাম? কোন গঠনটি উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় ক্ষেত্রে দেখা যায় বলেছে, যায়। কোষ পর্দা, নিউক্লিওলাস, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট তো দেখা যাবে না। কোষ পর্দা, কোষ পর্দা তো কোষ প্রাচীরের কথা পড়েছি, কোষ পর্দা আর ক্রোমোপ্লাস্ট, আর নিউক্লিয়াস আর কোষ প্রাচীর। কোনটা হবে এটার অ্যান্সার আমরা অলরেডি পড়ে ফেললাম, যে কি কি থাকে আর কি কি থাকে না। বেসিক সিমিলারিটি গুলোও পড়লাম, আর যেটা ডিফারেন্স আছে সেটাও পড়লাম। তো এইটারও অ্যান্সার, মানে মোট কথা ওই 3টে বা 4টে আমি কোয়েশ্চেন তোদেরকে করিয়েছি, এই 3টে বা 4টে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাকে জানাবি। আর সেটার রেসপেক্টে হচ্ছে এই থিওরিগুলো, এটা একটা বেসিক। আমি তোকে প্রথমেই বলেছিলাম যে আজকে একদম বেসিক টুকু আমি যাব, কিন্তু যে যে জায়গা থেকে এইগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এগুলো অনেকে আমরা বাইপাস করে চলে যাই, যে না এইসব কোয়েশ্চেনগুলো করার তো দরকার নেই, ওই তো পেরেই যাবো, ঠিক আছে? অনেক সময় এগুলো কিন্তু আমরা যদি রিভিশন না দিই, আমাদের কিন্তু এইগুলো ঘেটে যেতে পারে, ঠিক আছে? এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এগুলো বিশাল বড় বড় ফ্যাক্টর, তো এগুলো ভুল করিস না। বড় বড় কোয়েশ্চেন লেখার সময় কয়েকটা লাইন ধর, এদিক একটু এদিক ওদিক হলো 5 মার্কস থাকলো কি 4 মার্কস থাকলো, যেটাই হলো 0.5 কেটেও তুই মার্কসটা পাবি। এমসিকিউতে একটা গেল মানে শেষ, ঠিক আছে? সেখানে আর আর আলাদা করে কোনো জায়গা নেই। তো এইগুলো একটুখানি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখে যাস। আর এর পরের থেকে আমাদের ক্লাসগুলো এইভাবেই চলবে, আরো ইন ডিটেল স্টাডি আসবে। এর পরের ক্লাসটা যেটা থেকে স্টার্ট হবে, যেটার কথা আমি তোদেরকে অলরেডি বলে রাখলাম, সেটা হচ্ছে 70S আর 80S রাইবোজোম। এটা কি? 70S 80S বলতে আমরা কি বোঝাচ্ছি, ইউনিট না কি, সেইটার থেকে কিন্তু আমরা শুরু করব। আর এরকম পরপর আরো কোয়েশ্চেন, এই যতটা অবধি পড়া হলো এরপর থেকে কোয়েশ্চেনগুলো আসতে থাকবে। ফ্লুইড মোজাইক মডেলের কথা বলেছি, সেটাও হবে। এইটা বলে
আমি পরের দিন থেকে তোদের ওই ফ্লুইড মোজাইক মডেল আর সেটা রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আছে সেগুলো থেকে কিন্তু স্টার্ট করব। তো আজকের ক্লাসে খুবই অল্প টপিক হলো, খুবই বেসিক টপিক হলো, যেগুলো জানাটা আমাদের সেল পড়ার প্রথমে একদম দরকার, সেগুলো আমরা আজকে দেখে নিলাম। এরপরে আমাদের এইভাবেই কিন্তু ক্লাসগুলো চলবে। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই, চল টাটা।